একটা মেয়ে তার সংসার জীবনে সুখী হবে কি হবে না এটা কিন্তু কেবলমাত্র তার একার উপরে নির্ভর করে না, বরং অধিকাংশ ক্ষেত্রে ওই মেয়েটার মায়ের উপরেও কিছুটা নির্ভর করে। বিয়ের পর আমরা মেয়েরা যখন কোনো ভুল চিন্তাভাবনা কিংবা ভুল সিদ্ধান্ত নিই, সেক্ষেত্রে যদি একজন মা ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নিয়ে মেয়েকে বুঝিয়ে উঠতে পারে, তাহলে কিন্তু যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাসায় 2টা বেডরুম, তো 2টা বেডরুমের সাথে একটাই বারান্দা, একটা বেডরুমের সাথে একটা বারান্দা আছে, বাকি বেডরুমটার সাথে বারান্দা নেই। তো ওই বেডরুমের সাথে একটাই বারান্দা, আর ওখানে অল্প কিছু সংখ্যক গাছ আছে। তো সেই গাছগুলোর আমি যত্ন নিতে পারি না, আমার বড় ছেলেটাই তার যত্ন আত্তিক করে। সে বলে দিয়েছে, এই গাছগুলো তোমার না, কিন্তু এই গাছগুলো সবই আমার, এই গাছগুলোর যত্ন কখনোই তুমি করবে না, এগুলো সব কিছু কিন্তু আমিই যত্ন করব, এগুলো সবই আমার। তো সে বলার পরে তো আর কখনোই আমি এর উপরে হাত দিতে পারি না, সব খবরদারি সে একাই করে। ছোট ছোট বোতল কেটে কেটে সে অনেক গাছ লাগিয়েছে, আর আমি যে টবগুলো লাগিয়েছিলাম সেগুলো সেও দখল করে বসে আছে। তো ছোট মানুষ যেহেতু গাছের যত্ন তো নিতেই পারে না, উল্টা যত্ন নিতে গিয়ে গাছের 12টা বাজিয়ে ফেলে। তো আমি আজকে গাছগুলোকে নামিয়ে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার জায়গা রেখে দিয়েছি। দেখা যায় অনেক দিন এই গাছগুলো এক জায়গায় থাকতে থাকতে স্পট পড়ে যায়, সেখানে ময়লাও ধরে গেছে। এই কারণেই জায়গাটা চেঞ্জ করে তারপর সবগুলোকে আবার তুলে রেখেছি। গতকালকে রাত্রে যখন ঘুমাতে যাব, ওই সময় আমার কাজের মেয়েটা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে, আপা একটা কথা বলবো, কিছু মনে করবেন না। তো পরে আমি বলি, না মনে করার তো কিছু নেই। তখন আমি বুঝতে পেরেছি সামথিং রং আছে। তো যাই হোক, তো পরে অনেক ইনিয়ে বিনিয়ে তারপর বলল যে, আপা আমি যেখানে আমার হাজব্যান্ড চাকরি করতো ওখান থেকে তো চাকরিটা ছেড়ে দিয়েছে, তো এখন আমরা অন্য জায়গায় চাকরি নিয়েছি, তো সেখানে চাকরির জন্য যেতে তো আরও 1 তারিখ সময় লাগবে। তো এখন এখান থেকে আমাদেরকে না বলে দিয়েছে, যেহেতু আমরা এখন কোথায় থাকবো, তো এই জন্য আমাদেরকে এখন বাড়ি যেতে হচ্ছে। তো 1 তারিখে জয়েন দিব, এই কয়দিন আমি থাকতে পারছি না। তো এই কথা শোনার পরে তো বুঝতেই পারছেন যে অন্যের উপর ডিপেন্ড করে চললে যেটা হয় আর কি। মানে আমি যতদিন ঢাকা শহরে আছি কখনো কাজের লোক ছাড়া আর কি থাকা হয়নি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায় একা তেমন একটা পেরে উঠি না আর কি। হেল্পিং হ্যান্ড লাগেই সব সময় কোনো না কোনো কাজে। তো যাই হোক, কথাটা শোনার পরে তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। যাই হোক, তারপর তো কিছু করার নেই, কারণ আমার থেকে বিপদ তাদেরই বেশি, কারণ ওই অবস্থায় তাদের বাসা ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, তারপর তো আর কিছু করার নেই, এক রাজ্যের চিন্তা নিয়ে তারপর রাতে ঘুমাতে গেছি। ঘুমটা তো ঠিকঠাক হয়নি, উল্টো সকালবেলা কিন্তু ফুরফুরা মেজাজ তো দূরের কথা, খিটখিটে একটা মেজাজ নিয়ে ঘুম থেকে উঠতে হয়েছে। যাই হোক, সকালবেলা তারপর বারান্দার গাছগুলোকে একটু টেক কেয়ার করলাম, করার পরে এখানে হচ্ছে ফ্রিজে নর্মালে ডয়ারে ডিম ফেটে গিয়েছিল, তো এই জন্য ডয়ার 2টাও একটু ক্লিন করে ফ্রিজেরটা মোটামুটি একটু পরিষ্কার করে ডয়ার 2টো লাগিয়ে দিয়েছি। আর এই তো, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না, এই কারণে অফ ক্যামেরায় কিন্তু রান্নাঘরটা একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আসলে হেল্পিং হ্যান্ডের উপরে নির্ভর করে থাকতে থাকতে অলস হয়ে গেছি। যখনই শুনি সে আসবে না, তখন কিন্তু মানে এমন একটা অবস্থা হয়, মনে হয় যেন হাত পা ছড়িয়ে বসে থাকি, কোনো কাজ করতে পারবো না, এরকম একটা। তো যাই হোক, কিছু করার নেই, কারণ বিপদ তারও আমারও। তবে আমার তো এতটাও বিপদ না যে বাসা ছেড়ে চলে যেতে হবে, তবে মানুষের বিপদে মানুষের পাশে থাকা দরকার। তো আমি আর রাগ করিনি, বলছি আচ্ছা সমস্যা নেই, যাও 1 তারিখে আবার জয়েন করো। আসলে আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে যখন সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে কিন্তু অসীম ধৈর্য শক্তি দিয়ে তারপর সৃষ্টি করেছেন। তো আমাদের সংসার জীবনে কিন্তু ধৈর্য দিয়েই সংসার করতে হবে, আর অসম্ভব ধৈর্য এবং পরিকল্পনাই পারে কিন্তু সংসার জীবন সহজ করে তুলতে। তো একটা মেয়ের ভিতরে ধৈর্য শক্তি সবার আগে থাকতে হবে, কারণ
মেয়েদের যদি ধৈর্য না থাকে বাচ্চা কাচ্চা মানুষ করা, সংসারে সব কিছু গুছিয়ে রাখা, কাজকর্ম করা, এগুলো কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত একই নিয়মে কিন্তু চলতে থাকে। আর একই নিয়মে কাজ করা, একই নিয়মে চলাটাও কিন্তু মানুষের একটা বিরক্ত ভাব চলে আসে। তো ওইটা ধৈর্য দিয়ে করাটাও কিন্তু প্রতিদিন একটা চ্যালেঞ্জের মতো। তো সেই চ্যালেঞ্জের মুখে প্রতিদিন আমাদের পড়তে হয়, আর আমরা কিন্তু সেখানে কিন্তু সাকসেস হয়েও যাই। তো যেহেতু রান্নাবান্না তো করতেই হবে, মশলাগুলোকে একটু তাড়াতাড়ি নামিয়ে রাখি। আর যা যা রান্না করব আর কি সব কিছু যেহেতু ফ্রোজেন করা আছে, সব কিছু আগে থেকে নামিয়ে না রাখলে পরে দেখা যায় আবার একটা সমস্যার মধ্যে পড়ব। তো এখানে আজকে করলা ভাজি করব আর গরুর মাংস রান্না করব, সেজন্য মশলা যা কিছু ছিল আর কি সব কিছু নামিয়ে রাখছি। আসলে আপনি সংসার জীবনে যদি সুখী হতে চান তাহলে সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার অসীম ধৈর্য রাখতে হবে মাথায়। আপনার বাচ্চা মানুষ করতে গেলেও সেখানে ধৈর্য। এখনকার প্রত্যেকটা বাচ্চাদের খাওয়াতে পড়াতে যে কী পরিমাণে কষ্ট, সেটা যাদের বাচ্চা আছে তারা বুঝবে, যাদের নেই তারা আসলে এখন পর্যন্ত সেটা বুঝে উঠতে পারবে না। ছোট ছেলেটাকে যখন খাওয়াতে যাই সে তখন আমাকে বলে যে খাবারটা নিয়ে ওখানে বসেই থাকো, আমি কিন্তু আসবো না। তো যখন এটা বলে তখন মানে কি যে একটা বিরক্ত লাগে, মানে প্রতিবেলা খাওয়াতে গেলেই যখন এটা বলে যে তুমি ওখানে বসে থাকো আমি আসবো না, তো তারপর যখন তাকে খাবারটা কমপ্লিট করাতে হয় সেটা যে কতখানি একটা যুদ্ধক্ষেত্র হয় বাসায়, সেটা একমাত্র একজন মাই বলতে পারবে। তো যাই হোক, এখানে হচ্ছে মাংসটা ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু ওটা নরম হতে একটু সময় লাগবে। আর এফাকে হচ্ছে এদিকে ফিল্টারটা দেখি যে পানি পানি মানে পানি রাখতে রাখতে দাগ পড়ে গেছে। আসলে একটা দিক যদি একটু নজর না দিই তাহলে সেই দিকটাই ড্যামেজ হয়ে যায়। আর আমাদের গৃহিণীদের আসলে কোথাও কোনো রেস্ট নেই। আপনি যেই জায়গাটা একটু নজর না দিবেন, একটু খেয়াল কম রাখবেন, সেই জায়গাটাই দেখবেন অগোছালো হয়ে আছে বা অযত্নে পড়ে আছে। কোনো একটা সময় এমন ছিল ঢাকা শহরে যখন প্রথমবার আসছি তখন কিন্তু একটা কলসে আমি পানি ফুটাতাম। একটা কলসে পানি ফুটিয়ে তারপর আমি বোতলে বোতলে ধরে রাখতাম, তারপরে আবারও ওই কলসে পানি ফুটাতাম। মানুষের সব দিন একরকম যায় না আসলে। তারপরে দেখা যায় 2টা কলসে পানি ফোটাতাম, আর এখন কিন্তু সেই কলসগুলো বাদ দিয়ে এখন আবার পিউরিটি পানি খাচ্ছি। তো আসলে মানুষের প্রত্যেকটা দিন যে একরকম যাবে এমনটা না। আর আমরা যতই দিন যাচ্ছে আপডেট হচ্ছি সেই সাথে কিন্তু আমরা অলসও হয়ে যাচ্ছি। আগে কিন্তু কলস মেজে ঘষে তারপরে পানি ফুটিয়ে খেতে হতো, তারপরেও কিন্তু ফোটানোর পরেও ফিল্টারিং করে খেতাম। আর এখন শুধু ডাইরেক্ট পানিটা ফিল্টারে দিয়ে খাবো, সেই ফিল্টারটাও ঠিক মতো সময়ে যে একটু পরিষ্কার করব সেটাও হয় না। সেটা যে অলসতামির কারণে হয় না সেটা না, সংসারে নানান ধরনের কাজ থাকে যার কারণে একটার পর একটা করতে গিয়ে কোন কাজটা যে কখন কোথায় গ্যাপ রয়ে গেছে সেটা আসলে মাথায় থাকে না, মনেও পড়ে না। আর এখানে দেখেন টেবিলের উপরে এই যে খেলাধুলো করার আর জায়গা পায় না, এখানে খেলাধুলো করে এভাবে রেখে গেছে। কাজের মাত্রা যে কোথায় কোন সময়ে কতটা বেড়ে থাকে সেটা একজন গৃহিণী ছাড়া আসলে কেউ বুঝবে না। আর একজন বাচ্চার মাই জানে একটা সংসারে যে কত ধরনের কাজ থাকে। তো আজকে চাচ্ছি যে টেবিলের কভারগুলো ধুয়ে ফেলবো, কারণ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না, কার জন্য বসে থাকবো? বসে থাকলে তো আর আমার কাজ হবে না। ভাবছি যে আমার কাজটা আমি আস্তে আস্তে করতে থাকি। গতকালকে রাত্রে এখানে কিছু ছোলা বুট ভিজিয়ে রাখছিলাম, যেহেতু সকাল বিকাল নাস্তা বানাতে হয়। আর এখন দেখি 2 ছেলে মাশাল্লাহ ছোলা বুট খেতে পছন্দ করে, কারণ যখন একটু বাইরে যাই ওদেরকে কিনে কিনে খাওয়াই, তো খাওয়ানোর পরে দেখি একটু একটু টেস্টটা ধরে ফেলেছে। তো যাক, ভাবছি যে যাক একটু একটু যদি খায় তাহলে তো ভালোই, কারণ ওদেরকে কখন যে কি খাওয়াবো মাথায় ঘুরে না। এটা দিই তো ওটা খাবো না, ওটা দিলে বলে না এটা খাবো না। আসলে মায়েরা প্রত্যেকটা মায়েরাই চিন্তায় থাকে কখন বাচ্চাকে কোন খাবারটা দিলে সে এটা পছন্দ করবে। এই চিন্তায় চিন্তায় মায়েদের কিন্তু সারাটা দিন চলে যায়। তো যাই হোক, এখানে অনেকগুলো ছোলা ভিজিয়ে রেখেছি যে সিদ্ধ করে তারপর বক্সে বক্সে রেখে দিব। আর এটা এখন ভেজা হয়ে গেছে, সেদ্ধ করতে দিয়ে দিব। যেহেতু বাসায় গ্যাসের সমস্যা অনেক বেশি, ভাবছি আগে দুপুরে রান্নাটা শেষ করি তারপরে
চুলায় প্রেসার কুকারে ছোলা বুটটা সেদ্ধ করতে দিয়ে দিব, কারণ একটার পর একটা রান্না করতে তো অনেকটা সময় লাগবে। আগে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এই যে কাজগুলো করছি একটার পর একটা দেখতে পাচ্ছেন, এর মাঝে যে অন্য কোনো কাজ করছি না এমনটা কিন্তু না, অনেক কাজ করছি। কিন্তু সকাল থেকে দুপুর অবধি এ টু জেড যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক কাজ। তারপরেও সেই সকাল থেকে একটু একটু যা করেছি, মাঝে মাঝে কিছু ক্লিপ কিন্তু আপনাদের সাথে এ টু জেড শেয়ার করার চেষ্টা করেছি। তো মাঝে ছেলেদেরকে খাইয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে, মাঝে থালাবাটি ওয়াশ করতে হয়েছে, ঘর মুছতে হয়েছে, কাপড় ধুতে হয়েছে, একটার পর একটা কাজ কিন্তু অনেক করেছি। আর ওই কাজগুলো ক্যামেরাবন্দি করলে কিন্তু আপনাদের বিরক্ত চলে আসতো দেখতে দেখতে, যার কারণে প্রতিদিন একই কাজ আসলে দেখতেও কারো কাছে ভালো লাগে না। কিছুদিন ধরে ভিডিওতে লাইক চাওয়ার কথা একদম ভুলেই যাচ্ছি। যখন দেখি লাইক চাই তখন দুই একটা লাইক পড়ে, আর যখন লাইক চাই না তখন লাইক দিতে আপুরা কেন জানি ভুলে যায়। তো এই জন্য সব আপুদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, যারা এইমাত্র ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা শহরে থাকি তারা কখনোই বুঝবো না গ্রামের বাড়িতে কত কাজ থাকে। গ্রামের বাড়িতে কিন্তু শহরের কাজের তুলনায় অনেক বেশি কাজ থাকে। শহরের বাড়িতে আমরা রান্নাবান্না করি, ঘর গোছাই, একটু পরিপাটি থাকার চেষ্টা করি, ঘর গোছানোর কাজটা বেশি থাকে। আর গ্রামের বাড়িতে কিন্তু একটু খাটুনির কাজটা বেশি থাকে, যেমন ঘরের বাইরেও বাহিরে অনেক কাজ থাকে। তো যাই হোক, শহরের কাজের সাথে গ্রামের কাজের কিন্তু কখনো কোনো দিক থেকেই তুলনা হয় না। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু মাংস অনেকবার কষিয়েছি, সেগুলো আর দেখাতে চাইনি। এই তো রান্নাটা হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। দুপুরবেলা রান্নাবান্না শেষ করে তারপর ছোলাগুলোকে বসিয়ে রেখেছিলাম। তো ওটা সেদ্ধ হবার পরে আমি পানি ঝরিয়ে রেখেছি। যেহেতু দুপুরের পরে ছেলেকে ঘুম পাড়িয়েছি, খাওয়া দাওয়া করিয়েছি, নিজে একটু রেস্টে ছিলাম। বড় ছেলেটা স্কুল থেকে আসছে, ওর খাওয়া দাওয়া রেস্ট সব কিছু মিলিয়ে আর এদিকে আর নজর দেওয়া হয়নি। তো সন্ধ্যার পরে আসছিলাম এই কাজটা করতে। তো এই ভিডিওটা যখন করছিলাম তখন দেখি যে ক্যামেরাটাতে একটু ঝাপসা ঝাপসা আসছিল। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি ছোলাগুলোকে চাচ্ছি যে অল্প অল্প করে বক্সে রেখে দিব, যখন যেটা দরকার হবে তখন সেটা নামিয়ে ওদেরকে ভেজে দিব। ওরা ছোলা পছন্দ করে, তার মানে এটা না যে অনেকগুলো খেতে পারবে, যতটুকু পারবে অল্প অল্প করে বক্সে রেখে দিলে দেখা যায় একটা বেলায় নাস্তা হয়ে যাবে। প্রত্যেকটা মাই কিন্তু এটা চায় যে তার বাচ্চা যেটা পছন্দ করে সেটাই তার সামনে নিয়ে যাবার। কিন্তু এখনকার বাচ্চারা দেখবেন, আপনার কিংবা আমার বাচ্চারা সবসময় বাহিরে ফাস্টফুড খাবারের প্রতি বেশি একটা দুর্বলতা। আমার বড় ছেলেটা একদমই বাসার কোনো খাবার স্কুলে নিতে চায় না, টিফিনটা। ওর সবসময় টিফিনটা দেখা যায় স্কুলের ক্যান্টিন থেকে নিতে চায়। ওখানে বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এই ধরনের খাবারের প্রতি বেশি একটা লোভ ওর। তো অনেক জোরাজুরি করে দেখা যায় বাসা থেকে খাবার দিতে হয়। সেই খাবারটাও দেখা যায় ও কমপ্লিট করে না, আনকমপ্লিট করে নিয়ে আসে। আমাদের প্রত্যেকটা মায়েরই কিন্তু একটা চিন্তা থাকে যে বাচ্চাকে যে টিফিনটা দিলাম ওটাও কমপ্লিট করলো কি না, এটা নিয়ে সবসময় টেনশনে থাকি। তারপরেও এর মধ্য থেকে আসলে আমাদেরকে ম্যানেজ করে চলতে হয়। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বক্সে কিন্তু ছোলাগুলোকে রেখে দিয়েছি, যখন যেটা দরকার হবে নামিয়ে নিব। আর দেখা যায় যে একটা বক্স নামিয়ে নিলেই 2টা বেলা চলে যাবে। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।